চিত্তচিরে চৈত্র মাস। মম সাহা। পর্ব ২৪ দ্বিতীয় অংশ। তুমুল বৃষ্টির ছাটে বিরক্ত ওহি। আর কিছু অপ্রয়োজনীয় মিথ্যে অজুহাতে বাহিরে এসে নৌসাদের দেখা পাওয়ার পর হতবম্ব সে। লোকটার ফর্সা ফর্সা মুখ কেমন লাল হয়ে গিয়েছে। অনেকক্ষণ যাবৎ হয়তো ভিজছে। অহি দ্রুত গিয়ে নৌসাদের মাথার উপর ছাতা ধরল। বৃষ্টির অবাধ্যতায় কতখানি ভিজেও গেল সে। বিরক্ত এবং অবাক কণ্ঠে সে প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন? ঠান্ডায় নৌসাদের নাকমুখ বসে যাওয়ার উপক্রম। তবুও অনেক কষ্টে বলল, আপনাকে দেখতে এসেছি। আপনি আমাকে দেখতে বনানী থেকে ধানমন্ডি এসেছেন। বনানী থেকে ধানমন্ডির দূরত্ব জানেন তো? আপনি বনানী থেকে ধানমন্ডির দূরত্ব দেখছেন অথচ আমার ভালোবাসার গুরুত্ব দেখছেন না। এ কেমন অবিচার আপনার? দয়া করে না হয় একটু দয়া করুন, আমায় নিয়ে ভাবুন, আমায় একটু না হয় ভালোবাসুন গো। নৌসাদের কণ্ঠে তুমুল আকুলতা। অহি বিরক্ত হল। এমন পা গলামো কিংবা বাচ্চামো তার কখনোই পছন্দ না। তবুও লোকটা এসব করছে। অহিকে চুপ থাকতে দেখে কথা বলল নৌসাদ। আকুতি করে বলল, আমার প্রতি কি আপনার একটুও মায়া হয় না? না, হয় না গু। প্রশ্নের জবাবে অহির কাটকাট উত্তর। নৌসাদ তপ্ত শ্বাস ফেলল। ভারিক্কি গলায় বলল, তাহলে এখনই এখান থেকে যান। আমার ভালোবাসার প্রতি যার দয়া নেই তার যেন আমার প্রতিও কোনো করুণা না হয় গে। নৌসাদের কথার এই আকাশপাতাল পরিবর্তনে প্রায় থতমত খেয়ে গেল অহি। স্তম্ভিত হয়ে বলল, কি করছেন? টিনেজারদের মতন আচরণ করবেন না গি। ভালোবাসার আচরণের আবার পার্থক্য আছে নাকি? ভালোবাসা পাওয়ার জন্য আমি গম্ভীর কিংবা টিনেজারও হতে রাজি গু। আমার এসব পছন্দ না কিন্তু গু। তাহলে চলুন বিয়ে করি। নৌসাদের হঠাৎ এমন প্রস্তাবে অহি কিংকর্তব্যবিমু। কথা বলার ভাষা খুঁজে পেল না। কেমন হতভম্ব চোখে তাকিয়ে রইল। অদ্ভুত কণ্ঠে বলল, কি? চলুন না বিয়ে করে ফেলি গু। অহি গোল গোল চোখে তাকিয়ে রইল। এই মুহূর্তে নৌসাদ ফাজলামো করছে বলে তো মনে হয় না, কিন্তু কথাটা যে সত্যি সত্যি বলছে তাও বিশ্বাস হচ্ছে না। বনানী থেকে এই রাতে ছুটে এসেছে কি কেবল এই কথাটা বলার জন্য? এত পা গলাতে চিন্তা। অহিতপ্ত শ্বাস ফেলল, শীতল কণ্ঠে বলল, যেখান থেকে আসছেন সেখানে ফিরে যান। এসব করে আমার মনে বিরক্তের সৃষ্টি করছেন, তাছাড়া আর কিছুই না গিয়ে। কোথায় ফিরে যাওয়ার কথা বলছেন? যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হলেও আমার আপনাকে চাই। আমাকে চান? কেন চাইবেন? ভালো লাগে বলে? না, ভালোবাসি বলে গু। নৌসাদের সহজ স্বাভাবিক উত্তরে অহির তেজের ভাটা পড়ল। হাল ছেড়ে দেওয়া ভাবে বলল, আচ্ছা মানলাম ভালোবাসেন বলে। তা ভালোবাসলেই কি পেতে হবে এমন কোনো কথা আছে? ইতিহাসে এমন কথিত হয়েছে যে তুমুল ভালোবাসার পরও একজন আরেকজনকে পায়নি। তাহলে আপনারই কেন পেতে হবে? ইতিহাসে বিচ্ছেদ ছিল বলে আমিও অপ্রাপ্তি রাখব তা ভাবছেন কেন? বারবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে হবে তারও কোনো মানে নেই। ইতিহাস যারা রটেছে তারাও মানুষ। তারা না হয় রটেছে অপ্রাপ্তির ইতিহাস, আমরা না হয় রটব প্রাপ্তিরটা গো। আমায় পেয়ে কি আর এমন হবে বলুন? আমাকে এখন হয়তো ভালো লাগছে, কিন্তু একসাথে সংসার করার পর আর নাও ভালো লাগতে পারে। আপনাকে পেলে তেমন কিছুই হবে না। কেবল পাওয়া না পাওয়ার এই পৃথিবীতে আপনাকে পেয়ে গেলে আমার সব পাওয়া হয়ে যাবে গু। এমন একটা অনুভূতি মাখানো কথা শোনার পর আর কথা খুঁজে পেল না অহি। বিরক্ত দেখাতে গিয়ে দেখল কি আশ্চর্য। তার বিরক্ত লাগছে না। তবুও সে মিছে বিরক্তের ভাব ধরল। নাকমুখ ফুলিয়ে চলে গেল নিজের বিল্ডিং-এ। নৌসাদ পেছন থেকে চিল্লিয়ে বলল, আপনি বিয়ের জন্য রাজি না হলে আজই আমি বৃষ্টিতে ভিজে ভিজে আমার জান দিয়ে দিব গো। অহি গোপন হাসলে। মুখ ভেঙচি দিয়ে বলল, বৃষ্টিতে ভিজলে কেউ মরে না। ভিজেতে থাকুন। বৃষ্টিতে নাম রলেও আপনার ওই হাসিতে ঠিকই মরেছি গু। অহি আর পিছু ফিরল না। চলে গেল নিজের ফ্ল্যাটে। নৌসাদের কথাটা সে নেহাতি হাওয়ায় উড়িয়ে দিল। ভাবল নৌসাদ হয়তো মজা করেই বলেছে। কিন্তু অপরদিকে নৌসাদ নাছোড়বান্দা তা যে জানা নেই রমণীর। ছয় ছয়। মন খারাপের আকাশে বিদ্রোহ ঘোষণা করল অভিমানেরাও। চিত্রা বাহারের তীক্ষ্ণ কথা হজম করে চুপ করেছিল। কিন্তু তার চেয়েও বেশি তাকে চুপ করিয়েছে বাহারের আনা অন্য কারো জন্য নূপুর আর চিঠি। চিঠিটা পড়তে পারেনি, তবে যতটুকুই দেখেছে মুগ্ধতা ভরা ছিল। কারো জন্য খুব যত্নে লিখেছিল চিঠিটা।
বাহার চিত্রাকে ছাড়াও অন্য কারো কথা চিন্তা করছে ভাবলেই অষ্টাদশীর বক্ষ মাঝে তুমুল তোলপাড় শুরু হয়। প্রিয় মানুষের ক্ষেত্রে আমি একটু বেশিই স্বার্থপর হই। সব ভাগ করা মানুষটাও প্রিয় মানুষের ভাগ সহ্য করতে পারে না। কিন্তু বাহার ভাইকে তা জানিয়ে লাভ নাই। মানুষটা তো এমনই, অনুভূতি বুঝলেও প্রকাশ্যে তার মূল্য দেয়নি কভু। অথচ সেই বাহার ভাইয়ের জন্যই অষ্টাদশীর এত হাহাকার। ভরপেট খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে ছোটখাটো একটা আড্ডার আসর বসল। কিন্তু চিত্রার মন বসল না সেই আসরে। সে কাজের নাম দিয়ে উঠে চলে গেল। তখনও প্রকৃতিতে ভরা বর্ষণ। বারান্দার ছোট ছোট শিকের জানালা গলিয়ে হাত ভিজাতে পারছে না বলে চিত্রার মন আরও খারাপ হল। কেবল দেখেই যেতে হল নিবিড়ে সেই বর্ষণধারা। তন্মধ্যেই চিত্রা নিজের পেছনে কারও উপস্থিতি অনুভব করল। মানুষটাকে দেখার আগেই মানুষটার গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এল। ভালোবাসা যখন মানসিক শান্তি না হয়ে মাথা ব্যথার কারণ হয়, তবে নির্দ্বিধায় বলা যায় সে ভালোবাসার মানুষটি ভুলগু। চিত্রা কণ্ঠের মালিককে চিনল, কিন্তু এ মানুষ এমন কথা বলতে পারে ভেবেই তার অবাক লাগল। অবাক কণ্ঠে বলল, দুলাভাই আপনি? চিত্রার বিস্মিত মুখ দেখে হাসল মাহতাব। পকেটে হাত গুজে হেলতে দুলতে চিত্রার সামনে এসে দাঁড়াল। ছোট একটা শ্বাস ফেলে বলল, ভালোবাসার মানুষ ভুল হলে ভালোবাসা ফুল না হয়ে কাটা হয়ে রবে, কিন্তু শালিকা গু। চিত্রা কথা বলল না। দুলাভাই কিছু বুঝতে পারল কিনা ভেবেই তার বুক কাঁপল। ক্ষীণ স্বরে বলল, কি বলছেন এসব? তোমাদের বয়সী এমন যে এটা বলতে হচ্ছে? শোনো, কোনো সম্পর্ক যদি তোমায় ব্যথা দেয়, তিল তিল করে মারে, তবে তুমি বরং সে সম্পর্কটাই মেরে ফেলো। মনে রেখো, ভুল কারণে নিজে মরার চেয়ে ভুল কারণটার মৃত্যু হওয়া ভালো। চিত্রা কি বুঝল কে জানে, কেবল অনবরত মাথা নাড়াল। চিত্রাকে খুশি করতে হাস্যোজ্জ্বল মাহতাব বলে উঠল, চলে আজ রাতের রাস্তা ঘুরব, বৃষ্টিতে ভিজে আইসক্রিম খাব। ইয়াবে। চিত্রা কতক্ষণ ভেবে রাজি হয়ে গেল। এতক্ষণের মন খারাপটা তার হুট করেই ভালো হয়ে গেল। 6-7। তখন প্রায় মধ্যরাত। চিত্রাদের ফ্ল্যাটে কেবল অহি আর মুনিয়া বেগম রয়েছে। চিত্রা, চেরি, মাহতাব, তুহিন তো কিছুক্ষণ আগেই বের হয়েছে রাতের রাস্তা ঘুরার জন্য। বাহার ভাইও তার পরপর বেরিয়ে গিয়েছে। অহি, মুনিয়া বেগম নিজেদের মতন ঘুমিয়ে পড়ল। রাত 3টে হুট করে সশব্দে বেজে উঠল অহির ফোন। কড়া ঘুমটা হঠাৎই হালকা হয়ে এলো ফোনের শব্দে। অহি বিরক্ত হল, চোখমুখ কুঁচকে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে বাহার ভাইয়ের কণ্ঠ ভেসে এল, আমায় ভালোবাসো অহি। অহির ঘুমিয়ে থাকা মস্তিষ্কে হুট করে এমন কথাটা কেমন ভোতা ভোতা অনুভূতির সৃষ্টি করল। ঘুমিয়ে থাকা মস্তিষ্ক জেগে উঠল সেকেন্ডের মাঝেই। অহি চুপ থেকে রয়েছে উত্তর দিল, ভালোবাসতাম, এখন ভালোবাসা ছেড়ে দিয়েছি। উত্তরটা শুনে ফোনের অপর পাশের বাহার ভাই কি একটু হাসল। হ্যাঁ, হয়তো হাসল। ক্ষীণ হেসে বলল, এটা তোমার জীবনের সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। আরেকটা উত্তম সিদ্ধান্ত নিয়ে ফেলো তো ঝটফট। অহি ভ্রু কুচকাল, প্রশ্নাত্মক কণ্ঠে বলল, কি? তোমাদের বাড়ির নিচে যে ছেলেটা বৃষ্টিতে ভিজেছে এই মাঝ রাত্রি অবধি, তার অপেক্ষার অবসান ঘটিয়ে ফেল। তুমি বুদ্ধিমতী মেয়ে। তুমি অনবরত ছুটে চলা ঘড়ির কাঁটা। আমার মতন বেকার বাহারের জন্য থেমে থাকা তোমার মানায় না। আমরা তো বেকার মানুষ। আমরা হলাম অয়ত্নের কংক্রিট। মানুষ ভাবে পাথর, মন দিলাম না হয় একটু ভেঙে। ক্রেঙ্কিটের আড়ালেও হৃদয় নরম, মানুষ কি আর তা জানে? একটা মৃত্যুর স্বাদ পেতে বেকার মোড়ে রোজ। তাই তো সমাজ নিয়ম করে আমাদের স্বপ্ন করছে ভোজ। ফ্যানের সাথে কি যেন ঝুলে ডাকে মোড়ে মুক্তি হেথায়। বাঁচবার স্বাদ বেকারেরও আছে, সে কথা কি সমাজে বিকায়? যোগ্যতার সার্টিফিকেট তাচ্ছিলে ভাসে অযোগ্যদের কাছে। একটা চাকরি না পেলে বেকারদের প্রেমও মিছে। তোমাদের অবশ্য সে পিছুটান নেই, প্রেম মিছে হওয়ার ভয় নেই। মধ্যরাতে তোমার দৌড়ে ভালোবাসা চাওয়া মানুষটাকে আজ না হয় একটা কিছু বলেই দেও, মুক্তি না হয় প্রেমের মৃত্যু। অহি চুপ করে বাহার ভাইয়ের কথা শুনল। অপর পাশ থেকে কলটা কাটতেই সে ওড়নাটা জড়িয়ে সাবধানে ফ্ল্যাটের দরজা আটকে নিচে নেমে গেল। তখনও বৃষ্টি পড়ছে বিরতিহীনভাবে। বিল্ডিং ছেড়ে রাস্তায় নামতেই জুবুথুবু নৌসাদকে চোখে পড়ল অহির। বেচারা শীতে কাঁপছে। অহি বেশ শক্তপোক্ত মুখ নিয়ে এগিয়ে গেল নৌসাদের কাছে। শক্ত কণ্ঠে বলল, আপনি না গিয়ে এখানে দাঁড়িয়ে ভিজছেন। এসব করে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমায় বিয়ে করে নিলেই তো পারেন, বাঁচিয়ে নিন না আমায়। অহির মুখে তুমুল কাঠিন্যতা। কর্কশ কণ্ঠে বলল, আমার জন্য যে ছেলেটা মধ্যরাত অবধি এমন পা গলামো করতে পারে তাকে ফেরানোর সাধ্য আমার নেই। এত রাতে কাজী অফিস খোলা থাকবে তো? নৌসাদ ভেবেছিল এবারও বরাবরের মতন প্রত্যাখ্যান আসবে, কিন্তু অহির কথায় সে হতভম্ব। নৌসাদের হতভম্ব ভাব দেখে অহি ঠাট্টা করে বলল, বিয়ে কি করবেন না? শহীদ হওয়ার ইচ্ছে এখনও আছে। চলবে।